আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম ভয় নামক অজানা ভালোবাসা গল্পের 7 নম্বর পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। অনেক হয়েছে ভাইয়া এই নাটক, পেয়েছেটা কি? আমাকে একে তো জোর করে এনে আটকে রেখেছে, তারপর আমার সাথে নোংরা কাজ করছে। আমি আর চুপ থাকবো না। মুহূর্তে তোরা রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে রুদ্রকে ডাকতে লাগলো, এই শয়তান বাচ্চা রুদ্র, কোথায় মরেছিস রে? নাকি আবার আয়নার সামনে নিজের হাসি দেখে প্রেমে পড়ে গেছিস? ওরে বেকুব মহারাজ, আমি তোর নাটকের নায়িকা না, বুঝছিস? এবার সামনে আয়, এমন কার নিচে দিব যে ওই গুগল ম্যাপও তোর বাড়ি খুঁজে পাবে না। আহামগের বেটা। রুদ্র মাত্রই সব কাপড় খুলে শুধু কোমরে তোয়ালেটে জড়ানো পথে যাবে, ঠিক সেই সময় হঠাৎ ঘর থেকে তুরার গর্জন ভরা চিৎকার ভেসে এলো। চমকে গিয়ে সে তাড়াহুড়ো করে দরজার দিকে দৌড় দিল, এমন তারা যে তোয়ালে কোমরে জড়াতেই ভুলে গেল। পরের মুহূর্তে দরজার সামনে এসে দাঁড়াতে দেখে তোরা বিছানায় বসে আগুনের মতো রাগে ফুটছে। আর রুদ্র নিজের অবস্থায় কথা না ভেবে হালকা হেসে বলল, জানেমান, তোর ঘুম ক্লিয়ার হয়েছে তো? তুরা রুদ্রের কণ্ঠ শুনে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো, আর মুহূর্তে তার চোখ যেন থমে গেল সেই দৃশ্যে। রুদ্র দাঁড়িয়ে আছে একেবারে নির্লজ্জ ভঙ্গিতে, তোয়ালেটেও নেই জায়গা মতো। তুরা চোখ বড় বড় হয়ে গেল, মুখের চোয়াল কেঁপে উঠলো, আর পরক্ষণে তার বুক ফাটানো চিৎকার ঘর কাঁপিয়ে দিল, ও আল্লাহ, আম্মা গো! চিৎকার শেষে প্রান্তে গিয়ে তুরার কণ্ঠ থেমে গেল, চোখ উল্টে গিয়ে সে ধপ করে বিছানায় লুটিয়ে পড়লো, আবারও সেন্সলেস হারালো। বেচারি তুরা যেভাবে কষ্ট করে একটু আগে চেতনায় ফিরিয়ে এসেছিল, সেভাবে আবার চলে গেল ঘুমের দেশে। রুদ্র তুরা চিৎকার শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তুরা আম্মা গো বলে ধপ করে বিছানায় লুটিয়ে পড়েছে। রুদ্র চোখ কুচকে তাকিয়ে দেখে, এটা কি হলো? মানে আমি শুধু জিজ্ঞেস করলাম ঘুম ক্লিয়ার কিনা, এটা কি এখন সেন্স হারানোর মতো কথা? রুদ্র ধীরে ধীরে তুরার কাছে গেল, তুরার মুখের সামনে হাত নাড়লো, কোনো প্রতিক্রিয়া নেই। তারপর নিজের মাথা চুলকে বিড়বিড় করে বলল, আমার কি বিয়ে হবে না? শালি মাতারিয়ে তো বারবার সেন্স হারিয়ে ফেলছে। হঠাৎ রুদ্রের চোখ নিজের শরীরের দিকে গেল, কয়েক সেকেন্ডের জন্য সে জমে গেল। তারপর মুখে এমন এক ভাব এলো যেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সে করে ফেলেছে। ও সেট তোয়ালে! রুদ্র সাথে সাথে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করলো, যেন পিছনে পুলিশ ধাওয়া করছে। তারা হরে করে দেওয়াল কোমরে পেঁচাতে পেঁচাতে আয়নার দিকে তাকিয়ে নিজের চেহারা দেখে একদম হতবাক হয়ে গেল। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে দাঁত কিলিয়ে রাগে গর্জে বলল, তুই শালা মানুষ না, মহামানুষ। বাসর না করে ভবিষ্যতের বউকে বারবার সেন্স করে ফেলছিস। তারপর নিজের মাথায় হালকা একটা চড় মেরে ফেললো। এটা কেমন জীবন রে রুদ্র? তুই তো প্রেম না করছিস, সরাসরি হার্ট অ্যাটাক দিছিস মেয়েটাকে। আর কার প্রেমে তুই পড়লি যে তোর এই দেখে সেন্স হারিয়ে ফেলেছে? তাহলে তোর ইয়ের জোর কিভাবে সামলাবে? শালা এখন তোকে আমার মরতে ইচ্ছা করছে। খোদার কসম, তোরে যদি আমি কাছে পাইতাম, তোর মাথা আমি 3 ফাল্টা করতাম। তোর ভাগ্য ভালো, বেঁচে গেলি আজ তুই আমি বলে। ডাক্তার এসে তুরার সবকিছু পরীক্ষা করে রুদ্রের উদ্দেশ্যে বলল, আসলে মনে হচ্ছে মেয়েটা জ্ঞান হারানোর আগে এমন কিছু দেখেছে যা তার বুকের ভিতর স্পন্দনকে প্রচন্ডভাবে কাঁপিয়ে দিয়েছে। অতিরিক্ত ধাক্কা আর মানসিক চাপের কারণে সে দুর্বল হয়ে পড়েছে, তাই নিজের হুঁশে থাকতে পারেনি। রুগ্ন ডাক্তারের কথা শুনে নিজের দিকে খুব আর হতাশা মিলন বয়ে নিয়ে বিড়বিড় করে বলল, হ্যাঁ দেখেছে তো ভবিষ্যৎ, যা সুন্দর হতে পারতো সে আগে শালি মাতারি অন্ধকারে ডুবে গেছে। ডাক্তার রুদ্রকে কিছু বিড়বিড় করে বলতে দেখে হালকা কণ্ঠে জিজ্ঞেস করলো, হ্যাঁ কিছু বলছিলেন? রুদ্র নিজেকে ধরে নিঃশ্বাস দিয়ে বলল, না, আপনি আপনার কাজ করুন, আর যাই হোক তার সেন্স কখন ফিরবে? ডাক্তার ধীরে ধীরে উত্তর দিলেন, সেটা ঠিকভাবে বলতে পারছি না, তবে আসতে পারে যে কোনো সময়। তবে গুরুত্বপূর্ণ হলো যে জিনিসটি মেয়েটা দেখেছে সেটি তার কাছ থেকে সরিয়ে রাখবেন, অন্যথায় আবারও সে দুর্বল হয়ে যেতে পারে। রুদ্র হালকা ব্যঙ্গ ভরে হেসে আবারও বিড়বিড় করে বলল, হ্যাঁ আমি তো সেটা কেটে ফেলি, তাই তো বলিস আবালের ঘরে বালের ডাক্তার। ডাক্তার রুদ্রকে আবারও কিছু বিড়বিড় করে বলতে দেখে কৌতূহল নিয়ে কান পেতে জিজ্ঞেস করলেন, হ্যাঁ মিস্টার রুদ্র, আপনি কি কিছু বলছিলেন? রুদ্র এক ঝলসানো হাসি ছুড়ে বিরক্ত কণ্ঠে বলল, হ্যাঁ আমার বাল কাটার কথা বলছিলাম। বেশি কথা না বলে আগে ওর সেন্স ফিরান, আমার বিয়ে দেরি হয়ে যাচ্ছে। রুদ্রের কথা ডাক্তার থমথমে হয়ে গিয়ে কিছু বলতে পারলো না। কোনো রকম একটু নড়েচড়ে তুরাকে আবার ভালো করে দেখে মুখ ফেঁকা করে বলল, আমি এখন বলে দিতে পারছি না এই মেয়েটার সেন্স কখন আসবে। তাতে রুদ্র চোখ কুচকে রাগে ফুস করে বলল, তাহলে তুই শালা বসে আছিস কেন, আমার বাল চষার জন্য? ডাক্তার সঙ্গে সঙ্গে এক বোকা দূরে বেরিয়ে গেলেন। রুদ্র তুরার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ঠোঁটে অর্ধেক হাসি নিয়ে বলল, জানেমান,
তুই আমার ধৈর্য নিয়ে খেলছিস। হ্যাঁ, সময় হোক, 10 বছরে 5টা বাচ্চা তোকে গিফট করব। তোকে 2টা ফ্রি আর একটা বোনাস রেডি থাকিস। 2 দিন পর পিল পিল করে তোরা চোখ খুলে 4-5টা বোঝার চেষ্টা করতে থাকে। ধীরে ধীরে সে উঠে বসে গলাটা শুকিয়ে কাঠের মতো বেদনা দিচ্ছে। চারিদিকে চোখ বুলিয়ে দেখতে পায় নিজেকে হসপিটালে একটি বেডে। অবাক হয়ে ভেতরে ভেতরে প্রশ্ন জাগে, আমি কিভাবে এখানে এলাম? মুহূর্তের মধ্যে সবকিছু স্মৃতি ফিরে আসে। ঘটনাগুলো একের পর এক ঝাপসা হয়ে ভেসে আসে। সঙ্গে সঙ্গে কাঁপা কাঁপা কণ্ঠে তোরা বলে ওঠে, ওই 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 এই কি ছিল? তোরা ধীরে ধীরে হাসপাতালে বেড থেকে নেমে দাঁড়ালো। চারপাশে ঘুরে দেখে কেউ নেই। এক পা পড়তে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা দুর্বল হয়ে আসে, যেন প্রতিটা পদক্ষেপে শক্তি ফুরিয়ে যাচ্ছে। বুকের ভেতরে একটা অদ্ভুত চাপ, হালকা মাথা ঘোরা, সব মিলে তুরার কায়া যেন ভারী হয়ে পড়েছে। কোনো রকম সামলে সামলে হাঁটতে হাঁটতে কোনো ডাক্তার বা পরিচিত কারোর সঙ্গে মুখোমুখি না হয়ে তোরা হাসপাতালের বাইরে এসে পড়ে। বাইরে আসতে চোখের সামনে নতুন শহর, নতুন রাস্তাঘাট, নতুন মানুষ, সবকিছু তোরার জন্য একেবারে অপরিচিত। তোরা চমকে যায়, চোখ বড় বড় করে চারপাশ দেখে। বাতাসে নতুন শহরের গন্ধ, মানুষের হট্টগোল, গাড়ির শব্দ, সব মিলিয়ে তোরার মনকে এক অদ্ভুত অনুভূতি ভরে দেয়। মুহূর্তে তোরার মনে পড়লো রুদ্রের কথা। চারপাশে খুঁজে দেখে কিন্তু রুদ্রকে কোথাও দেখা যাচ্ছে না। সে সুযোগটাই তোরা কাজে লাগালো। বুকের ভেতর এক অদ্ভুত সাহস জন্ম নিল, যাতে রুদ্রের হাত থেকে নিজেকে বাঁচাতে পারে। মন যে দিকে চাইছে সেদিকে ধীরে ধীরে হাঁটা শুরু করলো তোরা। কয়েক পা এগোতে দৌড় শুরু করলো, যেন প্রতিটি দৌড় তাকে আরো স্বাধীনতা দিচ্ছে। শরীর দুর্বল হলেও মনে এক অদ্ভুত শক্তি কাজ করছে। শহরে নতুন রাস্তা পা রাখতে মনে হলো এখান থেকে শুরু করবে নিজস্ব পথ, যেখানে সে নিজের ইচ্ছা জন্য দৌড়াতে পারবে। রুদ্র কিছুক্ষণ রেস্টুরেন্টে ছিল। সেখানে একটি অফিসের ক্লায়েন্টদের সাথে ভিডিও কলে মিটিং করে আসলো। সেদিন রাতে রুদ্র তোরাকে হসপিটালে এনে পড়েছিল। হাসপাতালে কমপক্ষে 4টি স্যালাইন তোরার শরীরে দেওয়া হয়েছে। রুদ্র হসপিটালে ঢুকে সোজা তুরার কেবিন নাম্বারে রুমে ঢুকলো, আর দেখে তুরা নাই। চারিদিকে চোখ বুলালো, তুরাকে খোঁজা পেল না। মুহূর্তের মধ্যে রুদ্রের মাথা ঘুরে যায়, চোখে উদ্বেগের ছাপ। দৌড়ে ডাক্তারের কাছে রুদ্র বলল, ডাক্তার, 304 নাম্বার যে রোগীটা ছিল সে কোথায়? ডাক্তার চোখ বড় বড় করে চমকে বলল, কি বলেন? রোগী তো তার কেবিনে ছিল। রুদ্র সাথে সাথে অস্থির হয়ে বলল, কিন্তু আমি এই মাত্র দেখে আসলাম কেবিন রুমে নেই। মিস্টার রুদ্র, আমরা বলতে পারছি না তাহলে? রুদ্র মাথা ঘুরিয়ে চারপাশে তাকালো। অন্য নার্সরাও একই উত্তর দিল, দেখিনি বা লক্ষ্য করিনি। রুদ্রের মাথার ভিতর সব ঘুরপাক খেতে লাগলো। রুদ্রের চোখ লাল হয়ে উঠলো, গলা জমে গেল, দাঁতে কেঁপে উঠলো। মনে হলো যেন সবকিছু উল্টে পড়েছে। হঠাৎ সব স্পষ্ট হয়ে গেল, তোরা পালিয়ে গেছে। রুদ্র খুপে ফুসতে ফুসতে চিৎকার করলো, বুকা পাগল, তুই আবার কি চালাচ্ছিস? তোর এমন সাহস কিভাবে হলো? তুই জানিস না আমি রেগে গেলে কতটা ভয়ঙ্কর হয়? মুহূর্তের মধ্যে রুদ্রের চোখে জেদ আর রাগের আগুন জ্বলে উঠলো। সে তাড়াহুড়ায় গাড়ির দিকে ছুটলো, মনে এক অদ্ভুত প্রতিজ্ঞা যে কোনো মূল্যে তোরাকে খুঁজে বের করবে। তোরা চাইলে যতই দূরে লুকুক না কেন, তোরা আমারই হবে। আমার ভালোবাসা তাকে ছাড়বে না। আর এদিকে তোরা প্রাণপণে দৌড়াচ্ছে, শরীর হেলছে হেলছে, তবু পা থামছে না। সেদিনে বিয়ের লেহেঙ্গা এখনো শরীরে পড়ে আছে। লেহেঙ্গার ভারে শরীরটা আরো হেলে পড়ছে, কিন্তু তোরা থেমে নেই। হৃদয়ে এক অদম্য আগুনে জ্বলছে, চোখে ধীরতা, আর প্রতিটি পদক্ষেপে লেহেঙ্গার ভারও যেন তার প্রেরণাকে আটকে দিতে পারছে না। তোরা প্রাণপণে দৌড়াচ্ছে। হঠাৎ হালকা ধাক্কা খেলো একটা গাড়ির সঙ্গে। ব্যথা তেমন লাগেনি, গাড়িটা আগে থামানো হয়েছিল। তোরা চোখ তুলতে দেখতে পেল গাড়ি থেকে কেউ বের হচ্ছে। আর মুহূর্তের মধ্যে সে যেন বাতাসের মতো ধীরে ধীরে বেরিয়ে গেল শিহাব। তোরা শিহাবকে দেখে কিছুটা বাঁচার আশা পেল। মনে হলো যেন সব বিপদ সাময়িকভাবে থেমে গেছে, কিন্তু সেই অস্বস্তি স্থায়ী হলো না। তোরার পিছনে মুহূর্তের মধ্যে আরেকটা গাড়ি এসে থামলো, আর সেই গাড়ি থেকে বের হলো রুদ্র। তোরা চমকে গেল, দুই দিকে চোখ খুলে তাকালো। দুজনে মাঝখানে দাঁড়িয়ে তোরা যেন সাপের খুলসের মতো আটকে পড়লো। এক পাশে শিহাবের সহানুভূতি আর অন্য পাশে রুদ্রের বিপজ্জনক উপস্থিতি। তোরার শরীরটা কাঁপছে, হৃদয়টা দ্রুত ধুকভুক করে পারছে, পা যেন এক মুহূর্তে স্থির হয়ে গেল। তোরা ঠিক সে জায়গায় দাঁড়িয়ে আছে, যেন সময় দাঁড়িয়ে গেছে, আর সাথে মুহূর্তটি যেন অমর হয়ে গেছে। এখন তোরা যেন কোনো ভয়ঙ্কর বিপদের মোড়ে দাঁড়িয়ে আছে। নিস্তব্ধ বাতাসে একটা চাপা উত্তেজনা ছড়িয়ে আছে চারপাশে রাস্তায়। তোরা একবার শিহাবের দিকে তাকায়, চোখে মৃদু আসার ঝিলিক, যেন সেখানে একটু নিরাপত্তা খুঁজে পায়। কিন্তু পর মুহূর্তে দৃষ্টি ঘুরে যায় রুদ্রের দিকে। তার চোখে অজানা ঝড়, দম বন্ধ করে দেওয়ার মতো তীব্রতা। দুদিকে পথ, কিন্তু কোনো দিকে মুক্তি নেই। তোরা নিঃশ্বাস নিতে চায়, কিন্তু বুকের ভেতর ভার জমে গেছে। মনে হচ্ছে এক ভুল পদক্ষেপে সব শেষ হয়ে যাবে। রুদ্র চোখ মুখ শক্ত করে এগিয়ে এলো, মুখে কোনো কথা নেই, শুধু একরাশ তীব্রতা জমে আছে তার দৃষ্টিতে। রুদ্র তোরার এক হাত শক্ত করে ধরে টান দিল, যেন কোনো সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে ফেলেছে। তোরা কিছু বুঝে ওঠার আগেই রুদ্র তাকে টেনে নিতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে শিহাব এগিয়ে এসে তোরার অন্য হাত ধরে ফেললো।
তার চোখে দৃঢ়তা, মুখে চাপা রাগ, কণ্ঠ গম্ভীর আর ভারী হয়ে উঠল। তোরাকে আমি নিয়ে যাব, তোরা আমার সাথে যাবে। রুদ্র এক পলক শিহাবের দিকে তাকালো, চোখে ক্রোধ, তবু ঠোঁট নিস্তব্ধ। কিছু না বলে আবার তোরার হাত ধরে টান দিল, যেন নিজের অধিকার প্রমাণ দিতে চাইছে। শিহাব এবার আর চুপ রইল না, সে এবারও জোরে তোরা হাত ধরে কঠিন সুরে বলল, শুনতে পাননি আমি কি বলেছি? তোরা আমার সাথে যাবে। তোরা বলো, তুমি কার সাথে যাবে? পরিস্থিতি এক মুহূর্তে ভারী হয়ে উঠল, বাতাস থেমে গেল, চারপাশ নিস্তব্ধ। তোরা চোখে পানি এসে জমলো, গলা শুকিয়ে গেল। সে এক বড় ঢোক গিলে কাপা গলায় বলল, আমি শিহাবের সাথে যাব। রুদ্র ভাইয়া, আমাকে ছেড়ে দিন, আমি যাব না আপনার সাথে। রুদ্রের হাত নিস্তব্ধ হয়ে গেল, মুখের পেশিগুলো শক্ত হয়ে উঠল, চোখের ভিতর এক দহন জ্বলে উঠল, যেন এই মুহূর্তে সব ভেঙে চুরমার করে দেবে। মুহূর্তের মধ্যে রুদ্রের চোখে আগুন জ্বলে উঠল। এক ঝটকায় নিজের সমস্ত শক্তি দিয়ে তুরাকে টেনে একদম কাছে এনে গাল চেপে ধরে বলল, হাউ সুইট হার্ট, তোর কি মনে হয় তোকে আমি বাড়ি থেকে নিয়ে এসেছি এই জঙ্গলি শিয়াবের হাতে তুলে দেওয়ার জন্য? শোন, আমি তোর ভাতার হব। এই শিয়াব না। কথাটা বলে রুদ্র আর শিয়াবের দিকে তাকালো, চোখে দাও দাও করে জ্বলছে ক্রোধ, ঠোঁটের কোণে টান, বুক ওঠানামা করছে দ্রুত শ্বাসে। চারপাশে বাতাস ভারী হয়ে গেছে। তোরা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, শরীর কাঁপছে, চোখে ভয় আর অবিশ্বাসের মিশ্র চাপ। রুদ্র শিয়াবের দিকে ধীরে ধীরে কয়েক পা এগিয়ে এলো, তার কণ্ঠের গভীরতা যেন মাটির ভিতরে কাঁপন তুলে। শিয়াব, শোনো, তোর সঙ্গে আমি ঝামেলা করতে চাই না, কিন্তু তোর জন্য ভালো হবে তুই তোরার কথা ভুলে যা। আমার এই প্রাণ থাকতে তোরাকে তুই কোনোদিন পাবি না, এমনকি পৃথিবী ধ্বংস হয়ে গেলেও না। মুহূর্তের মধ্যে শিয়াব চোখে আগুন জ্বলে উঠল, মুখ শক্ত হয়ে গেল, বুকের ভেতর রাগের ঢেউ তীব্রভাবে ওঠানামা করছে। নিজেকে আর সামলাতে পারলো না, এক ঝটকায় রুদ্রের শার্টের কলা শক্ত করে চেপে ধরলো। চারপাশে নিস্তব্ধ, শুধু দুজনে ভারী নিঃশব্দে শব্দ ভেসে আসছে। শিয়াব গর্জে উঠল এবং বলল, তোরা শুধু আমার তোরার সঙ্গে বিয়ের কথা ছিল, তুই জোর করে তোরাকে তুলে আটকে রাখছিস। তোরা আমার সাথে যেতে চাই, তুই কি করবি আমি দেখতে চাই, কিন্তু এই কথা শুনে রাখ, এই মুহূর্তে আমি তোরাকে নিয়ে যাবই। রুদ্র রাগে চোখ লাল হয়ে উঠলো, এক ঝটকায় সে শিয়াবের কলা শক্ত করে চেপে ধরলো, চোখে আগুন, গলায় রাগের ঝড়। রুদ্র চিবুক শক্ত করে দাঁত কিরমির করে বলল, তোর ভাগ্য ভালো যে আমি তোকে কিছু করিনি, না হলে দেখতাম আব্রাহাম রুদ্রের খানের শার্টের কলার ধরে রাখা সাহস তোর কোথা থেকে আসে। শিয়াবের চোখের আগুন জ্বলছে, রুদ্রের দিকে ঝাপটিয়ে তাকিয়ে দাঁত কিরমির করে বলে, সে চিবুক শক্ত করে বলল, তাই তুই কি করবি? আমি দেখতে চাই। দুজনের মধ্যে কয়েক মিনিটের মধ্যে মারামারি শুরু হলো, যেন দুজন সিনেমার শুটিং করছে। তোরা এই দৃশ্য দেখে আরো ভয় পেয়ে এগিয়ে এসে দুজনের সাথে চিৎকার করতে লাগলো, কি হচ্ছে, কি করছেন আপনারা, সমস্যা কি, কেন এভাবে রাস্তায় মারামারি করছেন?